40 বছর ধরে এক অভিশাপ চেন্নাইয়ের উপকূলীয় জেলেদের জীবন বিষিয়ে তুলছে। যেই কালো সোনা একসময় রুজির পথ খুলেছিল লোভী মাফিয়া আর দুর্নীতিগ্রস্ত পুলিশের হাত ধরে, সেই এখন মৃত্যুর কারণ। সমুদ্রের পবিত্রতা আর সম্প্রদায়ের জীবন নিয়ে জুয়া খেলা সেই ধনপিশাচ পাঠান আর তার দোসরদের ফাঁদ। বাবা মায়ের আত্মত্যাগ আর সম্প্রদায়ের ওপর নেমে আসা সেই অভিশাপের ভার নিয়ে বড় হয় বাসু। সে কি পারবে এই সিন্ডিকেটটা ধ্বংস করতে? 40 বছরের অত্যাচারের অবসান ঘটিয়ে সমুদ্রকে তার পুরনো রূপে ফিরিয়ে দিতে? জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। আজকে আমি এক্সপ্লেন করব অ্যাকশন থ্রিলার সিনেমা ডিজেল। তার কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে বলা হয় উত্তর চেন্নাইয়ের কাসিমেডু, রোয়াপুরাম, থিরুভাট্টিরুম, পুরুধামাই, কুপ্পাম, কালাদিপেট্টাই এবং পালাগাই থট্টি কুপ্পাম থেকে অ্যানোনরের কাছে 40টি গ্রামের মানুষজনের রোজগারের উপর প্রভাব সৃষ্টি করা এক অ্যানাউন্সমেন্ট সরকার 1979 সালে ঘোষণা করে। চেন্নাই বন্দর থেকে অ্যানানুর পর্যন্ত 17 কিলোমিটার একটি পাইপলাইন সমুদ্র আর বস্তির মধ্য দিয়ে বিছানোই ছিল সরকারের ঘোষণা। শত বছর ধরে সেখানে বাস করা বাসিন্দারা এর ঘোর বিরোধিতা শুরু করে। পুলিশের মাধ্যমে লোকজন দমিয়ে সরকার ওই পাইপলাইনটা লাগায়। এর কারণে জেলেরা তাদের নৌকা সমুদ্রে নামাতে পারে না। পরবর্তী জেনারেশনের রোজগার তাতে বন্ধ না হয়ে যায়। এই জন্য ওই গ্রামের রমেশ, মোবারক, অ্যান্থনি, দিল্লি বা মুরুসামি এই 5 জন মিলে লোকজন জড়ো করে পাইপলাইন ভাঙার আন্দোলন শুরু করে। পুলিশ ওই আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এতে অ্যান্থনি আর মুরুসামি মারা যায়। এরপর বাকি 3 নেতা লুকিয়ে পড়ে, যার ফলে সরকারের আশা অনুযায়ী মানুষের আন্দোলন দুর্বল হয়ে যায়। ওই মানুষদেরকে নিজেদের জমি থেকেই তাড়িয়ে দেয়া হয়। লাখ লাখ মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ওই পাইপলাইনের মাধ্যমে ওই রাজ্যের অনেক লাভ হয়। আন্তর্জাতিক পর্যায়ে দেশের দাম, দেশীয় বাণিজ্য, পরিবহন ও জীবন নির্ধারণ করে ক্রুড অয়েল, যা সোনার চেয়েও মূল্যবান। একে বলা হয় কালো সোনা। কিছু লোক এটাকে নিজের লাভের জন্য ইউজ করে। মনোহর নামের একটি লোক যখন জানতে পারে যে সরকার তাদের গ্রাম থেকে ক্রুড অয়েল নিতে যাচ্ছে, তখন সে সেটাকে সরকারের জন্য মুসিবত আর নিজের জন্য আয়ের উৎস বানিয়ে নেয়। এরপর লুকিয়ে থাকা আন্দোলনকারী দিল্লিবাবু বেরিয়ে আসে। সে তার বন্ধু মনোহরের কাজের বিরোধিতা করে। দিল্লিবাবু মনোহরকে বলেন, তুমি অন্যায় করছো। তুমি যদি সরকারি পাইপ থেকে চুরি করো তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কি থাকবে? যে কোনো সমস্যায় আসুক না কেন, মানুষজনকে নিয়ে আন্দোলন করার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। মনোহর তখন রেগে গিয়ে বলে, আন্দোলন করে লাভ কি হয়েছে? ওই দিন পুলিশরা কতজন মানুষকে গুলি করে মেরেছে, তুমি কি ভুলে গেছো? এইখানে মানুষকে যখন তাদের স্ত্রী সন্তানকে সহ তাদের ভিটা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেগুলো কি ভুলে গেছো? মাছ চায় কিন্তু জেলেদেরকে চায় না। এই ধরনের চিন্তাভাবনা সরকারি অফিসারদের বিরুদ্ধে যাওয়াকে আমি অন্যায় মনে করি না। যে পাইপলাইন দিয়ে আমাদের লোকেদের আয় রোজগার তারা কেড়ে নিয়েছে, ওই পাইপলাইন থেকে তেল বের করে আমি আমার লোকদের যতটা সম্ভব সাহায্য করব। এরপর থেকে মনোহর ওই পাইপলাইন থেকে তেল বের করে, সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে গরিব লোকদেরকে সাহায্য করতে থাকে। মনোহর একটি পেট্রোল পাম্পও খোলে, যেখানে কম দামে পেট্রোল বিক্রি করা হয়। গ্রামের সব মানুষ এতে মনোহরের উপর খুশি হয়। মনোহর এই তেল চুরির জন্য নিজের একটি ছোট দল বানায়। এরপর 2014 সাল আসে। ছোট্ট পরিসরে শুরু করা মনোহরের কাঁচা তেল চুরিকে তার ছেলে ডিজেল বাসু অনেক বড় এক সাম্রাজ্যে পরিণত করেছিল। এই কাজে তাকে ছোট বড় অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছে। বাসু বাকি সবার থেকে অনেক বেশি পরিষ্কারভাবে এই কাজ করত, যাতে তার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়া কাজে আসে। যে পাইপলাইন তাদের জীবন, ঘর আর রোজগার কেড়ে নিয়েছিল, সেটাকেই ডিজেল আর মনোহর তাদের জীবনের অবলম্বন বানিয়েছিল। ডিজেল ওই তেল নিজের শহরে বিক্রি না করে মুম্বাইয়ে বিক্রি করত। বাসুর ফ্রেন্ড মেথি তাকে জিজ্ঞেস করে, পাইপ থেকে তেল বের করে তুমি এখানে না বিক্রি করে কেন মুম্বাই বিক্রি করো? বাসু বলে, কাঁচা তেল এভাবে বিক্রি করা যায় না। পাঠানের ফ্যাক্টরিতে পাঠিয়ে ডিজেল আর পেট্রোলকে আলাদা করতে হবে। মেথি জিজ্ঞেস করে, সে কে? বাসু বলে, পাঠান সাহেবের কাছে আমাদের দেশের সবচেয়ে বড় রিফাইনারি আছে। সে আমার বাবাকে শিখিয়েছিল কাঁচা তেল বিক্রি করে কিভাবে মুম্বাইয়ে বিক্রি করতে হয়। তাকে ছাড়া তো সরকারও পেট্রোল ডিজেল পাবে না। চেন্নাই ও ওসিপি প্লান্ট অফিসার জর্জ হারবারে অয়েল ট্রান্সপোর্ট ইনচার্জ মরথি, তারা পাঠানোর জন্যই কাজ করে। আমরা কাঁচা তেল বের করে মুম্বাইয়ে পাঠানের ফ্যাক্টরিতে পাঠালে তারা সেই তেল বিদেশে আইনিভাবে আনা কাঁচা তেলের সাথে মিশিয়ে সেগুলো থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন সহ অনেকগুলো যৌগ বের করবে। আমাদের পাঠানো কাঁচা তেল থেকে বের হওয়া ডিজেল, পেট্রোল তারা আমাদেরকে পাঠায়, আর আমরা সেগুলো আমাদের সিন্ডিকেটের পেট্রোল পাম্পে পাঠিয়ে দিই। সেখানে তারা লোকাল পেট্রোল বলে সবার কাছে বিক্রি করে। তখন আমরা আমাদের হাতে টাকা পাই। তখন জর্জ আর মরুথি এসে তাদের টাকা নিয়ে যায়, কিন্তু নতুন যে ডিসিপি এসেছে তাকে আমাদের নিজেদেরকে গিয়ে টাকা দিতে হয়। এই লোকের ব্যাপারে আমি তোমাদেরকে ছোট একটি কথা বলছি, তাহলে বুঝতে পারবে। এদিকে আমাদেরকে ওই ডিসিপিকে দেখানো হয়। ওই ডিসিপির নাম মায়াভেল। মায়াভেল একটি ছেলেকে তুলে এনেছিল। সেখানে একজন মহিলা কনস্টেবল এসে বলে, কলেজের ছেলেরা জানতে পেরে গেছে আমরা তাকে এই জেলে এনেছি, তারা যদি এখানে ভিড় জমায়। মায়াভেল বলে, এত ভিড় কেন? এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য 4 জন লোককে ডাকো।
ওই কনস্টেবল সেখানে ওই ছেলেটিকে চেক করে দেখে যে ছেলেটি মারা গেছে। মায়াভেল তাকে মেরে ফেলেছে। মায়াভেল মহিলা কনস্টেবলকে বলে, লক আপ ডেথের জন্য যে রিপোর্ট লিখবে সেটা টেমপ্লেটসে একটা স্টেটমেন্ট বানিয়ে নিয়ে এসো, আমি সাইন করে দিচ্ছি। মহিলা কনস্টেবল বলে, সে স্টুডেন্ট লিডার ছিল, তার উপর আমরা তাকে ভিড়ের মধ্য থেকে অ্যারেস্ট করেছিলাম। এটা শুনে মায়াভেল উঠে দাঁড়িয়ে বলে, এটা একদম ভ্যাকসিনের মতো কাজ হয়েছে। আজ 10 জনের সাপোর্ট পেয়েছে বলে এত সাহস দেখিয়েছে, এজন্য পুলিশকে সে বাজে কথা বলছিল। যদি তাকে ছেড়ে দিতাম তাহলে কাল পাবলিক পলিটিশিয়ানের মতো হাজারো মানুষের সাপোর্ট পেয়ে সে আমাদের সামনে দাঁড়াতো। তোমাকে আর আমাকেও তাকে স্যালিউট করতে হতো। তাই 15 বছর পর সমাজে আসতে চলা অসুখকে আমি আজই ভ্যাকসিন দিয়ে দিয়েছি। বাসু বলে, এই মায়াভেল জবে থেকে এখানে এসেছে তখন থেকেই টেনশন ক্রিয়েট করেই চলেছে। সবাইকে টাকা দেওয়ার পর আমাদের কাছে যে টাকা বাঁচত সেগুলো জেটের মাধ্যমে আমরা অভাবী লোকদেরকে বিলিয়ে দিতাম, কারণ 30-35 বছর ধরে ওই পাইপলাইনের কারণে আমরা মানুষকে সাফার করতে দেখেছি। নেক্সট দিনে আমরা দেখি বাসু আর মতি ঘরে বসে আছে। তখন নিউজে বলা হয় মিটু পাল্লট্টি আর তার আশেপাশের এলাকায় থাকা জেলেদের স্ত্রীরা আনন্দ করছিল। তারা বলে যে সরকার বলেছে 40 বছর ধরে চলে আসা এই সমস্যা দ্রুতই সমাধান হবে। বাসু বলে এরা এখনো লড়াই করছে। তখন বাসুর বোন তাকে গরম পানি এনে দেয়। বাসুর বোন প্রেগনেন্ট ছিল, পানিও অনেক নোংরা ছিল, তাই তারা পানি গরম করে খেত। মতি বলে, আমরা খাওয়ার জন্য পরিষ্কার পানিও পাচ্ছি না। বাসুর বোন বলে, আমার বাচ্চাও এই পানিই খায়। বাসু মেথিকে বলে, 10 বছর আগে পানির জন্য একটি পাইপলাইন দেওয়া হয়েছিল, সেটার কি হয়েছে? মতি বলে, পাইপলাইন দিয়েছে কিন্তু পানি কখনোই আসেনি। বাসু মতিকে অনেকগুলো টাকা দিয়ে বলে, আমাদের কিছু লোক বাংলাদেশের বর্ডারে মাছ ধরতে গিয়েছে, সেখানে তারা পুলিশের হাতে ধরা পড়ে আর পুলিশ তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। বাসু এই পর্যন্ত যত টাকা দিয়ে সবাইকে সাহায্য করেছিল মতি সেগুলোর হিসাব করতে থাকে, কিন্তু বাসু তাকে মানা করে। মতি বলে, হিসাব লিখে উচিত, কারণ মানুষজনের তোমার বাবার প্রতি রাগ কোনোভাবেই কমে না। বাসু বলে, মানুষ যেন এসব জানতে না পারে। এরপর মতি ওই ছেলেদেরকে ছাড়িয়ে আনে। তাদেরকে ফিরে পেয়ে তাদের পরিবার অনেক খুশি হয়। তাদের মধ্যে কেউ ছিল কারো সন্তান, কেউ কারো বাবা, কেউ কারো হাজবেন্ড। তাদের সবার ফেরার খুশিতে সেখানে সবাই নাচতে থাকে, তাদের সাথে বাসুও খুশি। নাচতে নাচতে সে গঙ্গার ঘাটে যায় আর সেখানে আমরা হিরোইন পূর্ণিকে দেখতে পাই। পূর্ণি সেখানে গান গাইছিল আর প্রদীপ ভাসাচ্ছিল। বাসু তাকে প্রথম দেখেই ভালো লেগে যায়, কিন্তু পূর্ণি বাসুকে দেখতে পায় না। রাতের বেলা বাসু আর তার ফ্রেন্ড মারি একসাথে সমুদ্রে মাছ ধরতে যায়। এদিকে পূর্ণি বাথটাবে গোসল করছিল, তখন সে স্বপ্নে দেখে যে সে সমুদ্রে পড়ে গেছে। পূর্ণি ডুবে যাচ্ছিল, তখন একটি জলপরী এসে তাকে বাঁচায়। এই স্বপ্ন দেখে পূর্ণি লাফিয়ে ওঠে। এই স্বপ্ন পূর্ণি মাঝে মধ্যেই দেখতো, কিন্তু এর মানেটা বুঝতে পারতো না। পূর্ণি তার ডায়েরিতে লেখে, আমি আজও একই স্বপ্ন দেখেছি, আমি কেন সমুদ্রে যাব, আর জলপরী বা আমাকে কেন বাঁচায়। নেক্সট দিনে আমরা দেখি বাসু তার বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তায় চেকপোস্ট বসে রাস্তা আটকে ছিল, কিন্তু বাসু তবু সেটা ব্রেক করে চলে যায়। ওই চেকপোস্টে পূর্ণি ছিল। পূর্ণি তাকে ডেকে বলে, সামনে তেল পড়ে আছে। বাসু তখন বাইক নিয়ে ওই তেলে স্লিপ করতে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে সামলে নেয়। বাসু পেছনে ঘুরে পূর্ণিকে দেখতে পায় আর পূর্ণি তার উপর রাগারাগি করছিল। পূর্ণির পোশাক দেখে বোঝা যায় যে সে ল কলেজের একজন স্টুডেন্ট। বাসু পূর্ণিকে দেখে স্মাইল করে চলে যায়। এরপর শ্রী পেরুম্বুদুরের সিন দেখানো হয়, যেখানে অনেকগুলো ক্রুড অয়েল ভর্তি ট্রাক একটি ফ্যাক্টরিতে ঢুকে। এতদিন বাসু আর মনোহর নিজেদের ক্রুড অয়েল সিন্ডিকেট বিজনেস ভালোই চালাচ্ছিল, কিন্তু এইবার তাদেরকে চ্যালেঞ্জ করতে বালা মুরগান নামের একটি লোক আসে। সে ডিসিপি মায়াভেলের সাপোর্টে কাজ করে। মনোহরের সিন্ডিকেটের জন্য মুম্বাই থেকে পাঠানের ফ্যাক্টরিতে পাঠানো লরি চালানো ড্রাইভারকে মায়াভেল কিনে নেয়। লরিকে নিজের গুদামে এনে পেট্রোল চুরি করে। বালা 10,000 লিটার পেট্রোল থেকে 4,000 লিটার পেট্রোল বের করে তার জায়গায় অরেঞ্জ ডাই পাউডার মিশিয়ে ভেজাল পেট্রোল মনোহর আর ডিজেলের থেকে লুকিয়ে তাদের কন্ট্রোলের পাম্পে পাঠিয়ে দেয়। যেই সব রুটে ভেজাল মিশিয়ে বরাবর করা যেত না, সেখানে পেট্রোল চুরির বাকি সব উপায় বালা মুরগান ইউজ করত। ট্যাঙ্কারে স্টিল ভেঙে ভেতরে পেট্রোল ক্যানে ভরে ট্যাঙ্কারের ভেতর রেখেই চুরি করে। এইভাবে পেট্রোলে ভরা ক্যানকে তারা পন্নি কুটি বলতো। এর ফলে বাসুদের পাম্পের ম্যানেজার পেট্রোলের 20,000 লিটারের হিসাব মিলাতে পারছিল না। তাই সে বাসুকে কল করে জিজ্ঞেস করে, আমাদের সব পেট্রোল চেক করে আনা হয়, কিন্তু কাস্টমারকে দেওয়ার সময় কেন কম বের হয়? বাসু জিজ্ঞেস করে, লোভ করার পর কি আমাদের ড্রাইভার কোথাও খাওয়ার জন্য নামে? কারণ সেখানে মানুষ বালতি দিয়ে তেল বের করে নেয়। ম্যানেজার বলে, আমাদের রুট মাত্র 6 কিলোমিটার দূরে, সেখানে কোথায় খাবার খেতে যাবে? ম্যানেজার আরও বলে, সব চেক করে আনার পরেও প্রতিবার 6-7 হাজার লিটার কম হয়। কিছুদিন পর আমরা দেখি ওই পাম্পে ভেজাল পেট্রোলের কারণে মানুষের গাড়ির ইঞ্জিন নষ্ট হতে থাকে, গরিবদের অটো বাইকগুলো, এমনকি নতুন কেনা গাড়িও পেট্রোল ভরার সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই জন্য সবাই মনোহরের পাম্পে এসে ভিড় করে। তারপর পুলিশও আসে। পুলিশ এসে তার পাম্পের পেট্রোল পরীক্ষা করে দেখে পেট্রোলে অর্ধেকের বেশি ভেজাল মেশানো। বাসু তখন গাড়ির ড্রাইভার যোগীকে ধরে বলে, পেট্রোল ভরার পর গাড়ি কোথায় থামাস বল। মানুষ অটো চালিয়ে কষ্ট করে তাদের সংসার চালায়, কিন্তু তোদের কারণে তাদের আয়ও বন্ধ। তাদের সংসার কিভাবে চলবে? মার্কেটে পেট্রোল 71 টাকা আর ডিজেল 55 টাকা, কিন্তু আমরা আপনাদেরকে পেট্রোল 55 টাকা আর ডিজেল 45 টাকায় দিচ্ছি। এটা কি যথেষ্ট নয় যে ভেজাল মিশিয়ে পেট্রোল বিক্রি করছো? লোকটি বলে,
আমাদের মালও সোজা রাস্তায় আসে না। বাসু বলে, এরা বেআইনি হলেও কোনো পাবলিকের তো ক্ষতি হয়নি। আরেকজন লোক বলে, লরি ড্রাইভারদের সাথে মিলে বালামুরগান এসব করছে, তাকে আমরা কিভাবে আটকাবো? বাসু বলে, ধরা পড়ে গেলে সব দোষ ড্রাইভারের হয়। কে কার সাথে কাজ করছে সব আমি জানি, এজন্য এখানে বসেছি। আজ থেকে তোমাদের কোনো ট্যাঙ্কার পেট্রোল নিয়ে পাম্পে যাবে না। ওই লোকগুলো এতে রেগে গিয়ে বালামুরগানের কাছে গিয়ে বলে, ওই বাসু সবাইকে অর্ডার দিচ্ছে, তার বাবার ছেলে কি বিজনেস করবে আর আমরা কি এখানে আঙুল চাটবো? ওই বাসুর কিছু করতে হবে। এইখানে ওই ট্যাঙ্কারের মালিকেরা বাসুর পক্ষ থেকে সরে বালামুরগানের সাথে হাত মেলায়। পরদিন কাউন্সিল থেকে লোক বাসুর বাড়িতে এলে বলে, নেতাকে ভাগ দেবে না, অন্য কাউকে বিজনেস করতে দেবে না, শুধু তুমি আর তোমার বাবাই বিজনেস করবে নাকি? কাউন্সিলর এসে বাসুর ঘরে উকি নেয়। তখন বাসু সিগারেট জ্বালায় আর সেখানকার একটি পাইপ ছাড়ে। সেখান থেকে অনেক কাঁচা তেল বের হয়ে আসে। এতে কাউন্সিলর ভয় পেয়ে যায়। বাসু তার সিগারেট সেদিকে ছুড়ে দেয় আর কাউন্সিলর তাকে মানা করে। বাসু সিগারেট ছুড়লেই কাউন্সিলর ভয় পেয়ে যায়। তখন বাসু ওই তেলে মুখ ধোয়, আসলে যেটা পানি ছিল। বাসু বাইরে এসে বলে, কাঁচা তেলের আগে এই পাইপ দিয়ে সমুদ্রের পানি আসে, সেটা তো জানিসই। এত বছর তোর কখনো এখানে পা রাখার সাহস হয়নি, আজ এই সাহস পেলি কোথা থেকে? কেউ একটু সাপোর্ট করেছে বলেই তুই এখানে এসে চিৎকার করছিস? কেউ এক পায়ে গিয়ে এলে এখানে ঝুলিয়ে রাখবো। কাউন্সিলর তার লোকেদেরকে বাসুকে মারার আদেশ দেয় আর ওই লোকেরা তাকে মারতে গেলে বাসুও তাদেরকে মারতে শুরু করে, যার ফলে তারা সবাই মার খেয়ে পালিয়ে যায়। বালামুরগান মায়াভেলির কাছে গিয়ে বলে, আপনার কথা মতো আমি কাউন্সিলরকে পাঠিয়েছিলাম, কিন্তু বাসু তাকেও মেরেছে। সে একদম ভয় পায় না, তার লোকদেরকে ডেকে আপনি হুমকি দিয়ে দিন। মায়াভেলি বলে, আমি দেখছি। এরপর রাতের বেলা মনোহর একটি মিটিং ডাকে। এই মিটিং মায়াভেল আর বালামুরগানই ডাকতে বলেছিল। এই মিটিংয়ে মনোহরকে বলে, আপনি কি আমার মতোই ধান্দা করবেন? এটা শুনে বাসু বলে, কি বললি? আমাদের মতো? আমরা কি তোর মতো ভেজাল পেট্রোল বিক্রি করি রে, নাকি ট্যাঙ্কারে সেটিং করি? বালা বলে, সেটা তো আপনি আটকে দিয়েছেন। মনোহর বাসুকে থামায়। বাসু তখন মায়াভেলকে জিজ্ঞেস করে, এখন কি করতে চান? মায়াভেল বলে, এখন থেকে বালামুরগানও তেল বের করবে। সিন্ডিকেটের সবাই বালামুরগানের থেকেও পেট্রোল কিনতে পারবে। সেখানকার লোকেরা মায়াভেলকে বলে, মনোহর ভাই ডেকেছে তাই এসেছি, তুই আমাদেরকে অর্ডার দিচ্ছিস? বালামুরগান বলে, আমি যে কাঁচা তেল বের করব সেগুলো তার প্লান্টে পেট্রোল, ডিজেল, ন্যাপথা সবকিছু আলাদা করব। বাসু বলে, যদি সে মানা করে তাহলে? তখন মায়াভেল বলে, তাহলে চেন্নাই থেকে কাঁচা তেল যাবে না। বাসু বলে, তেল যাবে কিনা সেটা আমার বাবা ডিসাইড করবে। মায়াভেল বলে, এটা একজন পুলিশ ডিসাইড করবে, কোনো গুন্ডা নয়। এইটা শুনে বাসু রেগে গিয়ে বলে, তুই গুন্ডা কাকে বলছিস? মনোহর বাসুকে শান্ত করে। মায়াভেল মনোহরকে বলে, যদি আপনি বলেন তাহলে আমি শুনবো, কিন্তু আপনার এই ছেলে বললে হবে না। এটা শুনে বাসু রেগে তার দিকে পিস্তল নিয়ে তেড়ে যায়। তখন মনোহরই বাসুকে থামায়। মনোহর বালাকে বলে, তুমি ভেজাল মিশিয়ে এমনি মানুষের অনেক ক্ষতি করেছো। মায়াভেলের কথায় তুমিও যদি কাঁচা তেল বের করো তাহলে সমস্যা, তাই সব ছেড়ে দাও। মায়াভেল বলে, ছেড়ে দেবে? কেউ তোমার অনুমতির জন্য বসে নেই। বালা তেল বের করবে, তুমি যা করার করো। আর হ্যাঁ, এলাকায় কতগুলো চোর থাকবে এটা আমি ঠিক করব। বাসু এতে অনেক রেগে তার দিকে তেড়ে যায়। মনোহর তখন বাসুকে চড় মারে। মনোহর বালাকে অনুমতি দিয়ে দেয়। বাসু রাগে চোখে মায়াভেলের দিকে তাকিয়ে থাকে আর মায়াভেলও তার দিকেই তাকিয়ে থাকে। মায়াভেলের অর্ডারে বাসুর পেট্রোল ট্যাঙ্কারের ড্রাইভারদেরকে ধরে তাদেরকে রিমান্ডে নিয়ে মারতে থাকে। বাসু এসব মনোহরকে বললে মনোহর বলে, আমার উকিল শিবায়াম দেখে নেবে, তুমি শান্ত হও। বাসু বলে, কিভাবে শান্ত হব? তাদের সবাইকে মিথ্যা কেস দিয়ে জানোয়ারের মতো পেটানো হচ্ছে, লরিও আটকে দিয়েছে। যদি মায়াভেলকে ভয় পেয়ে আমরা এসব ইগনোর করি তাহলে কাল যে কেউ আমাদের উপর হাত তুলবে। আমাদের জবাব দিতেই হবে। আমি মায়াভেলকে তিলে তিলে হত্যা করব। মনোহর বলে, ছেড়ে দে, পর্দাম্যানের পর আমাদের আর কোনো শত্রু আসেনি। ডিসিপি মায়াভেল আসার পরেই পর্দাম্যানের ছেলে বালামুরগান এসেছে। ওই দিনের মিটিংয়ে তোমার বন্দুক বের হওয়ার পরও সে তোমাকে কিছু না করে আমাদের কিছু ছেলের ওপর কেস করেছে, তাই তার চাল না বুঝে আমাদের মাঝখানে ঢোকা উচিত হবে না। তুমি ঘরে এসো। রাতের বেলা মায়াভেল আর তার স্ত্রী মাহি তার বাচ্চাদেরকে নিয়ে মন্দিরে এসেছে। তখন বাসু তার গাড়ি গায়েব করে দেয়। এতে মায়াভেল অনেক রেগে যায় আর বাসু বলে, আপনার যে জিপটা গায়েব হয়েছে তার জন্য যাতে আপনি অন্য কারোর উপর সন্দেহ না করেন, তাই আমি আপনার এই টুপি নিজে রেখে দিয়েছি। পুলিশ জিপ হারিয়েছে আর এই জন্য পুলিশেরা আপনাকে এনকোয়ারি করে আপনার প্রাণ নিয়ে নেবে। আজ আপনার এই অসহায় অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মায়াভেল তাকে 2 মিনিটে গাড়ি আনার জন্য হুমকি দিলে বাসু বলে, গাড়ি আসবে না, আমি তোর অর্ডার মানার জন্য কোনো সরকারি চাকর নই। আমাদের কাছ থেকে টাকা নিয়েছিস, এখন আমাদের লোকদেরকে জেলে ঢুকিয়ে মারছিস, তাহলে তোর বাড়িটাও গায়েব করে দেবো। মায়াভেল রেগে তার বন্দুক বের করে। তখন তার স্ত্রী মাহি তাকে থামিয়ে বলে, পাবলিক দেখছে। পরদিন হেড অফিসার মায়াভেলকে তার ডিপার্টমেন্টের জিপ হারিয়ে ফেলার কারণে অনেক কথা শোনায়। অফিসার বলে, ওই পেট্রোল মাফিয়া গ্যাংয়ের সাথে তোমার কি কানেকশন? কোনো পুলিশই জানতো না যে মায়াভেল অয়েল সিন্ডিকেটের সাথে যুক্ত। মায়াভেল বলে, আমি এসব বন্ধ করতে চাইছিলাম। অফিসার বলে, বাজে কথা বলো না, তোমার জিপ কমিশনারের কম্পাউন্ডে দাঁড়িয়ে আছে। কর্পোরেশন তোমার অর্ধেক ইউনিফর্ম খেয়ে নিয়েছে, তাই প্লিজ এটা খুলে ফেলো। মায়াভেল এতে অনেক অপমানিত হয়। সে তার শার্ট খুলে সেখান থেকে বেরিয়ে সরাসরি বাসুর কাছে যায়। মায়াভেল অনেক রেগেছিল, তাই সে বাসুকে মারতে শুরু করে। বাসুকে সে অনেকক্ষণ মারে আর বাসু বলে,
আমি কিছুই করিনি, আমার কথাটা তো শোন। কিন্তু মায়াভেল তার কোনো কথাই শুনছিল না, যার ফলে বাসু অনেক রেগে এবার মায়াভেলকেই মারতে শুরু করে। এক পর্যায়ে বাসু মায়াভেলের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে, যার ফলে মায়াভেলের অবস্থা খারাপ হয়ে যায়। নেক্সট দিন আমরা দেখি মায়াভেলকে হাসপাতালে আনা হয়েছে। মায়াভেলের অবস্থা অনেক খারাপ। সেখানে পুলিশ কমিশনার হিনা সেন তাকে দেখতে আসে। হিনা বলে, একজন পুলিশ অফিসারকে কেউ কিভাবে মারলো? তখন পুলিশ কনস্টেবল জানায়, মনোহর গ্যাং আর মায়াভেলের সাথে লরির গ্যারেজে মারামারি হয়েছে। নিউজ কনফার্ম। পুলিশরা তখন বাসুকে ধরার জন্য চারদিকে ছড়িয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে মনোহর তার উকিল শিবায়মকে কল করে বলে বাসুর ডিসিপি মায়াভেলকে মেরেছে, পুলিশ এখন তাকে খুঁজছে। মনোহর মিনিস্টারের কাছেও যায় বাসুর জন্য। মিনিস্টার তাকে বলে বাসুকে পালিয়ে যেতে বলুন। শিবায়ম মনোহরকে বলে বেল পাওয়ার আগে যেন বাসু বের না হয়, কিছুটা সময় লাগবে এই কেস সলভ হতে। এইসব শোনার পর রাতেই মনোহর বাসুর ফ্রেন্ড মেথি আর বাসুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু বাসু যেতে চায় না। বাসু বলে, আমি ডিসিপিকে মেরেছি বলে তুমি এসব করছো। মনোহর এদের রেগে তাকে মারতে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। মনোহর বাসুকে বলে, যদি কাউকে মারলে সমস্যার সমাধান হতো, তাহলে মানুষ বংশবৃদ্ধি করতো না। বেশিরভাগ লোক নিজেদের মধ্যে মারামারি করেই মারা যেত। যদি দিল্লি বেঁচে থাকতো তাহলে আমি তোমাকে মারধর করে এইসব করো না বলে পাল্লেতে পারতাম। এইখানে জানা যায় দিল্লি বাবুর ছেলে এই বাসু। দিল্লি বাবু মারা যাওয়ার পর তার বন্ধু মনোহরই তাকে বড় করেছে। মনোহর বলে, মারলে আমাদের ভালোবাসা ভেঙে যাবে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়ে আমি তোমাকে কখনো মারিনি। তুমি এই বিজনেসের কাছেও আর আসবে না। দিল্লি আমাকে দেখেছে, তার ছেলেকে এমন বানিয়েছো কেন এটাও জিজ্ঞেস করেছে। বাসু বলে, তোমার শিক্ষায় কোনো কমতি নেই, বাবা মা অনেক খুশি আছে হয়তো। আমার মাও কাল আমাকে এটাই বলেছিল। মনোহর বলে, না বাসু, পুলিশটা সাপের মতো, বদলা না নিয়ে ছাড়বে না। এই জন্য আমার উকিল শিবায়মের সাথে কথা বলছি, যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ তোমাকে বের হতে মানা করেছে। এখন তুমি গিয়ে আমাদের পট্টু শেখরের সঙ্গে দেখা করো, সে যা বলবে তাই করো। বাসুও এতে রাজি হয়ে যায়। মনোহর বাসুকে এই বিজনেস ছেড়ে অন্য বিজনেস করতে বলে। বাসু বলে, তুমি আমাকে এই বিজনেস থেকে দূর করছো নাকি নিজ থেকে দূর করছো? বাসু এরপর জিতুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাসু মনোহরের কথা মতো শেখরের বাড়িতে যায়। মনোহর শেখরকে অনেক সাহায্য করেছিল, তাই শেখর বাসুকে আশ্রয় দেয়। কিন্তু শেখরের স্ত্রী কায়াল এতে আপত্তি করে। কায়াল বলে, আমরা বিপদে পড়বো, তাকে পুলিশ খুঁজছে। কিন্তু শেখর রেগে তাকে মারতে যায়, তখন বাসু তাকে থামায়। শেখর কায়ালকে বলে, পুলিশ আমার এনকাউন্টার করতো, আমাকে বাঁচিয়েছে কে জানিস? আমার আর তোর বিয়েও এই মনোহর ভাইয়ের কারণে হয়েছে। আমাদের জীবন শুধরানোর জন্য ফেরেশতার মতো যে মানুষটা পাশে ছিল, তাকে নিয়ে বাজে কথা বলছিস? ছেলেটিকে পুলিশ খুঁজছে, ভাই বলেছে তাকে আমাদের কাছে রাখতে। যে অন্যকে সাহায্য করেছে সে আজ আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে, আর তুই পুলিশের কথা বলে তাকে ভয় দেখাচ্ছিস? আমি কি পুলিশ দেখিনি? পট্টু শেখর মিস্ত্রির কাজ করছে বলে তোর ধারণা, ভুলে গেছিস সে কে? শেখরও আগে মনোহরের সাথেই কাজ করতো, কিন্তু মনোহর তাকে এই বিজনেস থেকে সরিয়ে ভালো পথে চালিত করেছে। এইসব শুনে কায়াল কাঁদতে কাঁদতে চলে যায়। পরদিন পূর্ণির কলেজের কিছু মেয়ে সমুদ্রে ঘুরতে যেতে চায়। তখন তারা জিতুকে ফোন দিয়ে সমুদ্রের ব্যাপারে সব ইনফরমেশন দেয়। জিতু এই সমুদ্রে মাছ ধরতো। জিতু ছিল বাসুর ছোটবেলার বন্ধু। এইদিকে মায়াভেল কিছুটা সুস্থ হয়, তখন অফিসার আব্দুল্লাহ এসে মায়াভেলকে জানায় যে বাসু চেন্নাইয়ে নেই, কিন্তু সে পুলিশ থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। মায়াভেল তাকিয়ে থাকে। নেক্সট দিনে আমরা দেখি একটি মঞ্চে মতি আর বাসু বসে আছে। তারা সমুদ্রের মাঝখানে ছিল। তখন সেখানে মাঝখানে কিছু মেয়েকে চিৎকার করতে শোনে। বাসু দূরবীন দিয়ে দেখলে একটি বোটে 3টি মেয়েকে দেখতে পায়, যাদের সাথে জিতুও ছিল। জিতুই তাদেরকে ঘোরাতে নিয়ে এসেছিল, কিন্তু সমুদ্রের মাঝখানে তারা আটকে গেছে। বাসু ওই 3টি মেয়ের মাঝে পূর্ণিকেও দেখতে পায়। বাসু তাদের লঞ্চ ওই নৌকার দিকে নিয়ে যায় তাদের উদ্ধার করতে। জিতু বাসুকে দেখে চিনতে পারে। বাসু তাদের সবাইকে একে একে তার লঞ্চে উঠাতে থাকে, কিন্তু পূর্ণি হঠাৎ পানিতে পড়ে যায়। তখন বাসু তাকে বাঁচাতে লাফ দেয়। বন্ধুরা, এই স্বপ্নটি পূর্ণি প্রায় দেখতো, যেখানে জলপরি এসে তাকে বাঁচায়। কিন্তু সেই জলপরির জায়গায় আজ বাস্তবে যেখানে বাসু ছিল। বাসু পূর্ণিকে পানি থেকে তুলে আনে আর পূর্ণি অজ্ঞান হয়ে গিয়েছিল। সবাই মিলে পূর্ণির জ্ঞান ফেরায়। এরপর পূর্ণি ওই বোটেই ঘুমিয়ে পড়ে। তখন সে এই স্বপ্নটি আবার দেখে লাফিয়ে ওঠে। পূর্ণি তখন সেখানে বাসুর শার্ট আর মানিব্যাগ দেখতে পায়। বাসুর মানিব্যাগে তার ফ্যামিলি ফটো ছিল। সেই ফটো দেখে পূর্ণি অবাক হয়ে যায়, কারণ ওই ফটোতে যে মহিলাটি ছিল সেই মহিলাটি পূর্ণির স্বপ্নের জলপরি হয়ে আসতো। এই ব্যাপারে পূর্ণি জিতুকে জিজ্ঞেস করলে জিতু বলে, এগুলো তো বাসুর বাবা মায়ের ছবি। এটা শুনে পূর্ণি অবাক হয়ে যায়। পূর্ণি মনোহরের ব্যাপারে জিজ্ঞেস করলে জিতু বলে, আমি যেমন বাসুর ছেলেবেলার বন্ধু, তেমনি মনোহর ভাই আর বাসুর বাবা ছোটবেলার বন্ধু ছিল। রাতের বেলা পূর্ণি বাসুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা মা এখন কোথায়? বাসু বলে, এই সমুদ্রেই আছে। এর পেছনে অনেক বড় একটা স্টোরি আছে। এই সমুদ্রে অনেক মানুষ মাছ ধরতে যায়। তাদের মধ্যে কেউ কেউ ঝড়ে মারা যায়, তো কেউ সুনামিতে, কেউ হঠাৎ করে মরে, তো কেউ নিজ থেকেই, আর সবশেষে তারা সবাই মাছের খাদ্যে পরিণত হয়। একদিন আমার মা মাছ কিনতে গিয়েছিল, তখন আমার বাবা একটা মাছ তাকে ফ্রিতে দিয়ে দেয়। মা বাড়ি এসে মাছ কেটে ভেতর থেকে একটি আংটি খুঁজে পায়। সেটি পরের দিন মা বাবাকে ফেরত দিতে চায়, কিন্তু বাবা বলে, আমি এটা আপনাকে দিয়েছি, এটা আপনার।
এরপর থেকেই তাদের প্রেম। আমার বাবা গরিব হলেও আমার মাকে সে অনেক ভালোবাসতো। এটা সবাই জানতে পারলে সবাই মিলে তাদের বিয়ে দেয়। এরপরই আমার জন্ম হয়। মনোহর আমার নাম রেখেছিল বাসু। বাসু আরো বলে, মা বাবা আমি আর আমাদের বস্তি অনেক হ্যাপি ছিল, কিন্তু একদিন তেল লেনদেনের খবর আমার বাবার শত্রু পর্দাম্যান জানতে পারে আর সে পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ আমার বাবাকে মাঝ সমুদ্রে শেষ করে দেয়। বাবার ভাবনায় থাকতে থাকতে মাও সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যায়। বাবার তেল পাঠানোর কারণে পুলিশ বস্তিতে এসে লাঠিচার্জ করে, তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। এই জন্য সবাই আমার উপর রেগে আছে। তখন মনোহর বাবা আমাকে বড় করেছে। আমি বিশ্বাস করি আমার বাবা মা এই সমুদ্রেই বেঁচে আছে। বাসু এখানে তার জীবনের কাহিনী বলে, আর বাসু বলে, আমি তাদের ছেলে, তাই আমি তাদের সাথে দেখা করতে এখানে চলে আসি। তুমি কি জানো আমার মা আমার সাথে কথা বলতে আসে? পূর্ণি বলে, আমি বিশ্বাস করি। পূর্ণি এখানে তার স্বপ্নের জলপরীর ব্যাপারে বলে, আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি জলপরী বিশ্বাস করো? বাসু বলে, হ্যাঁ, আমি আমার হাতে ট্যাটু বানিয়েছি তো। পূর্ণি ট্যাটু দেখে বলে, এই জলপরীটাই আমার স্বপ্নে আসে। রাতের বেলা মায়াভেল বাড়িতে ঘুমাচ্ছিল, কিন্তু তার বাসুর মিসবিহেভের কথা মনে পড়তে থাকে। সে ঠিকভাবে ঘুমাতেও পারে না যতক্ষণ না সে বাসুকে মারতে পারছে। সে কোনোভাবেই শান্তি পায় না। পরদিন মায়াভেল কমিশনার হিনা সিনের সাথে দেখা করতে যায়। মায়াভেল বলে, আমাদের উপর অ্যাটাক হলে পুলিশ দ্রুত কিছু করতে পারে না কেন? হিনা বলে, আপনার আর মায়াভেলের ঝামেলার পর আমরা অনেক লোককে অ্যারেস্ট করেছি। বাসুকে ধরার জন্য আব্দুল্লাহ এক্সট্রা ফোর্স ইউজ করছে। আপনি ডিপার্টমেন্টের কাছে আর কি আশা করেন? মায়াভেল বলে, আমি প্রোটেকশন আর রেসপেক্ট কোনোটাই চাই না। আপনি শুধু অর্ডার দিন, আমি বাসুর এনকাউন্টার করতে চাই। হিনা বলে, যদি আপনি আপনার পার্সোনাল সমস্যার কারণে এটা করতে চান, তাহলে হিউম্যান রাইটস, প্রেস আর অপোজিশনকে কি জবাব দেব? আপনার যে স্যালারি সেই অনুযায়ী কাজ করেন। আনঅফিসিয়ালি যা করতে চান করুন, ডিপার্টমেন্টের নাম যেন না আসে। মায়াভেল তখন সেখান থেকে চলে যায়। মায়াভেল বাসুকে ধরার জন্য একে একে তার লোকদেরকে মারতে শুরু করে। তার রাতে ঘুম হয় না, আর তার এমন আচরণ মায়াভেলের স্ত্রীকে চিন্তায় ফেলে। মায়াভেল বাসুদের পাম্পে গিয়ে মনোহরকে সবার সামনে থেকে তুলে নিয়ে আসে, যাতে বাসু খবর পেয়ে এখানে আসে। পুলিশরা তার লোকদেরকে মারধর করে। মায়াভেল বালাকে ফোন করে জানিয়ে দেয়, তোর সিন্ডিকেট প্রয়োজন, মনোহরের সব সিন্ডিকেট তুই নিয়ে নেয়। বালা মুরগান তখন মনোহরের সব লোককে থ্রেট দিয়ে নিজের দলে নিয়ে নেয় আর তার পাম্প দখল করে। বাসুর যতগুলো ঘাটে ছিল ওই পাইপের পাশে সবগুলো বালা ভেঙে দেয়। এইসব কিছুই বাসু জানতে পারে না, কারণ সে সমুদ্রের মাঝখানে ছিল, যেখানে কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু বাসুর বাবার কথা তার মনে পড়ছিল। মায়াভেল এরপর একটি লোকের কাছে যায় যে বাসুকে বোট সাপ্লাই দিয়েছিল। তাকে সে বাসুর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে দেয় যে সে সমুদ্রে আছে। রাতে ওই লোকটি জিতুকে কল করে জানিয়ে দেয় যে মায়াভেলই জেনে গেছে বাসু সমুদ্রে লুকিয়ে আছে। তার বাবার অ্যারেস্টের খবর যেন জিতুকে না বলে। এরপর বাসুর বোনের হাজবেন্ড সায়াত্রান এসে বাসুকে খুঁজে বের করে তার লঞ্চে উঠে তাকে বলে, বাবা খবর পাঠিয়েছে, মায়াভেলি সব জেনে গেছে। সে তোমায় সমুদ্রে ধরতে চায়। কাকিনা রাতে সবকিছু রেডি, তোমাকে সেখানে যেতে বলেছে। সাতরায়ান তার বাবার অ্যারেস্টের কথাও জানায়। বাসু বলে, ঠিক আছে, আমি যাব। বাসু সাতরায়ানকে পূর্ণি আর তার বন্ধুদেরকে নামিয়ে দিতে বলে। এরপর পূর্ণি সাতরায়ানের বোটে করে চলে যায়। পূর্ণি বাসুকে মিস করতে শুরু করে। পূর্ণিও বাসুকে ভালোবেসেই ফেলেছিল, আর বাসু অ্যাম্বুলেন্সে করে ফেরার প্ল্যান করে। রাতের বেলা বালা তার সিন্ডিকেটের তেল বের করছিল, তখন সাতরায়ান এসে তাকে বাধা দিলে সাতরায়ানকে তারা মারধর করে। পাইপ দিয়ে প্রচুর ক্রুড অয়েল বের হচ্ছিল। বালা সাতরায়ানকে ওই ক্রুড অয়েলের ওপর চেপে ধরে। ক্রুড অয়েলের কারণে সাতরায়ান শ্বাস নিতে না পেরে মারা যায়। তখন তার লাশ তারা সমুদ্রে ফেলে দিয়ে অনেক তেল চুরি করে নিয়ে চলে যায়। পরদিন তেলের পাম্পে ম্যানেজারকে একজন কর্মচারী জানায় যে অয়েল আগের চেয়েও বেশি কমে গেছে। এটা শুনে ম্যানেজার অবাক হয়ে পাম্প চেক করতে যায়। ম্যানেজার দেখে পুরো পাম্প খালি হয়ে গেছে। পেট্রোল কমে যাওয়ায় সব জায়গায় হইচই পড়ে যায়। পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট দেওয়া হয় যে থিরুভত্রিয়ম এবং এনোনার মাঝে তেল বের করা হয়েছে। পুলিশ 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ুর সমস্ত লরি ওনারকে জিজ্ঞাসাবাদ করতে বলে। 17 কিলোমিটার পাইপলাইনের জন্য মাত্র 5 জন গার্ড। পুলিশ তামিলনাড়ুর সব এক্সিট চেকপোস্ট লক করে দিতে বলে। পুলিশ এইসব নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। নেক্সট সিনে আমরা পাঠান আর বালাকে একসাথে দেখি। পাঠান বালাকে বলে, ওয়ান্ডারফুল, আমি মনোহরকে গ্রেফতার করেছি, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। পাঠান বালাকে জিজ্ঞেস করে, ক্রুড অয়েল ঠিক আছে তো? বালা বলে, বাসু যতক্ষণ না চেন্নাইয়ে পা রাখছে ততক্ষণ আমার প্ল্যান সেফ আছে। পাঠান বলে, বাসু আমার গেম প্ল্যান বোঝার আগেই আমি তাকে দুনিয়া থেকে বাইর করে দেব। এদিকে পুলিশ স্টেশনে এলাকাবাসী ঘেরাও করেছিল, কারণ সাতরায়ান নিখোঁজ। তারা পুলিশকে সাতরায়ানকে খুঁজতে বলে। তখন সেখানে মায়াভেল আসে। এলাকাবাসী চিৎকার করছিল, আমাদের লোক হারিয়ে গেছে, আর কেউ তাকে খুঁজেও দিচ্ছে না, আমাদের কমপ্লেনও কেউ নিচ্ছে না। সাতরায়ানের স্ত্রীও সেখানে ছিল। এক লোক বলে সে গর্ভবতী। পুলিশ স্টেশনে 2 দিন ধরে ঘুরছে, আপনাদের একটুও দয়া হয় না? মায়াভেল বলে, মহিলাদের চেয়ে আমি আইন আর অর্ডারকে বেশি প্রায়োরিটি দেই, এজন্যই আমি এই কেস নিতে মানা করেছি। তোমাদের লোকেরা পুলিশকে মিথ্যে বলবে আর পুলিশরা তোমাদেরকে হাতে পায়ে ধরে সেবা করবে? এক লোক বলে, মানুষ কেন পুলিশকে মিথ্যে বলবে? সে যা বলছে আমরা তাই শুনেছি।
মায়াভেল এক লোককে ডেকে জিজ্ঞেস করে বাসুর ব্যাপারে। লোকটি জনগণের চাপে পড়ে বলে দেয় যে হ্যাঁ, বাসু কাল চেন্নাই আসবে। পরদিন রাতে বাসু আর মথি একটি অ্যাম্বুলেন্সে করে আসছিল, আর অ্যাম্বুলেন্সে একটি লাশও ছিল। মায়াভেল বাসুর ব্যাপারে জানতে পেরে রাস্তায় চেকপোস্ট বসায়। চেকপোস্ট দেখে বাসু থামে আর এক কনস্টেবল মায়াভেলকে জানায় এই অ্যাম্বুলেন্সে একটি লাশ আছে, এই লাশ আমাদের কাছেই যাবে। বিজয়কান্তির ট্যাটু আছে হাতে, তাই তামিলনাড়ুতে পাঠিয়েছি। তখন মায়াভেল অ্যাম্বুলেন্স চেক করতে আসে। বাসু আর মথি অ্যাম্বুলেন্স থেকে চুপ করে বের হয়ে সামনে রাখে একটা বাইক নিয়ে যেতে থাকে। মায়াভেল ওই লাশ চেক করে সব পুলিশকে ডাক দেয়। তারা সবাই বাসুর কথা বলে ওই লাশের কাছে যায়, আর বাসু বলে মনে হচ্ছে আমাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট কিছু ওই অ্যাম্বুলেন্স ওরা পেয়েছে। অ্যাম্বুলেন্সে সাতরায়ানের লাশ ছিল। পুলিশ ওই লাশ এলাকাবাসীর কাছে নিয়ে দেয়। সেখানে বসে বাসুর বোন কাঁদছিল, আর জনগণ রাস্তায় লাশ দেখে আন্দোলন করছিল। তখন সেখানে বাইকে করে বাসু আর মথি আসে। বাসু সেখানে সাতরায়ানের লাশ দেখে, সেখানে তার বোনও বসে কাঁদছিল। বাসু সেখানে যেতে চায়, কিন্তু সেখানে মায়াভেলও ছিল, তাই মথি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মতি তখন জিতুকে কল করে। জিতুও সেই ভিড়ের মধ্যেই ছিল, আর মতি বাসুর কাছে আসে। জিতু বাসুকে বলে ডাক্তার মুখ খুলে দেখেছে, তার পেটে জোর করে অনেক ক্রুড অয়েল ভরা হয়েছে, এই জন্যই তার মৃত্যু হয়েছে। 3 দিন আগে ঝড় হয়েছিল, নৌকা ভালোভাবে বাঁধা আছে কিনা দেখতে গিয়েছিলাম, তখন সেখানে সাতরায়ানের লাশ পেলাম। মতি বলে তার মানে কাল রাতে একটি খালি অ্যাম্বুলেন্সে লাশ এসেছে, আর সেটা ছিল সাতরায়ানেরই লাশ। তার মানে আমরা লাশের সাথে এসেছি। এইসব শুনে বাসু কান্নায় ভেঙে পড়ে। পরের দৃশ্যে আমরা শেখরকে মনোহরের কাছে দেখি। শেখর মনোহরের সাথে লকআপে দেখা করতে গিয়েছিল, আর শেখর তাকে বলে এত কিছু হওয়ার পর আমাদের বাসুকে না ডাকা ঠিক হচ্ছে না, বাসু এলে সব ঠিক হয়ে যাবে। মনোহর বলে না, তোমরা ভাবছো এটা আমার জায়গা নেওয়ার প্ল্যান, এটা ভুল ধারণা। বালামুরগান আর মায়াভেল তো পিয়াদা, কিন্তু আমার জেলে থাকার কারণ হলো আমার পার্টনার পাঠান। এইখানে মনোহর আর পাঠানের সব কাহিনীতে সে খুলে বলে। আমরা দেখি যে পাঠান মনোহরের সাথে দেখা করতে আসে। পাঠান বলে 35 বছর ধরে এই পাইপলাইন সরানোর যে আন্দোলন। মনোহর বলে কিন্তু সরকার তাদের কোনো কথাই শোনেনি। পাঠান বলে যখন সরকার ওই পাইপলাইন সরানোর সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি তাকে বাধা দিয়েছি, আমি 10 বছর ধরে এটা আটকে রেখেছি। মনোহর এর কারণ জিজ্ঞেস করলে পাঠান বলে আমার কাছে একটি মেগা প্ল্যান আছে, 15 বছর ধরে এটা আমার মাইন্ডে আছে। পাঠান চেন্নাই ইন্টারন্যাশনাল পোর্ট, গভর্নমেন্ট পোর্ট, এই সব জায়গার ভেতরে রেস্ট্রিকশন ফর্মালিটিস পূরণ করে নিজের বিজনেস করাটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য নিজের একটি পোর্ট গভর্নমেন্ট পারমিশন খুব দরকার। এই 50,000 একর জমি আমার প্রয়োজন। একবার এই জমি আমি পেয়ে গেলে চেন্নাইকে আমি দুনিয়ার নাম্বার 1 একটা পোর্ট বানাবো। কিন্তু এই জেলেরা আমার স্বপ্নের মূল্য না দিয়ে এখানে কুটির তৈরি করে বসে আছে। মনোহর জিজ্ঞেস করে 200 জেলে পরিবারের কি হবে? এটা তো তাদের জমি, তাদেরকে তাদের জমি থেকে বের করা অনেক বড় অন্যায়। পাঠান বলে একটা প্রাণ বাঁচানোর জন্য অন্য প্রাণ ত্যাগ করাকে চিকিৎসা বলে, ক্রাইম নয়। মনোহর বলে সেবার জন্য করলে এটা অন্যায় নয়, কিন্তু লোভের জন্য করলে তো অন্যায়। মনোহর পাঠানের সাথে হাত মেলাতে রাজি হয় না। সিন প্রেজেন্টে চলে আসে। মনোহর বলে পাঠান হারবার প্ল্যান আর ক্রুড অয়েলের গায়েব হওয়ার পেছনে এমন কোনো কানেকশন আছে যেটা আমরা জানি না। এটা তুমি কি বুঝতে পারছো? যদি বাসু চেন্নাই আসে তাহলে প্ল্যানে বাধা আসবে। এটা ভেবে পাঠান বাসুর সাথে যা খুশি করতে পারে। এইসব শেখর বাসুকে জানায়। বাসু তাদের সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু শেখর তাকে বাধা দিয়ে বলে পাঠানের প্ল্যান বোঝার জন্য তোমার কাছে পাওয়ার থাকতে হবে, আর তার ভাইকে মেরে ফেলতে হবে। এই সব কিছুর জন্য ওই গায়েব হওয়া তেল কোথায় এটা আমাদেরকে জানতে হবে, আগে সেটা খোঁজো। পরদিন অয়েল ম্যানেজমেন্ট থেকে রুদ্রেশ ভাটিয়া আসে তেলের বিষয়টা ইনভেস্টিগেট করতে। রুদ্রেশ পাইপের কাছে গিয়ে জানতে পারে রোজ যেখান থেকে চুরি হয় এটা সেই জায়গা নয়। একজন মহিলা রিসার্চার তাকে বলে এখান থেকে 2 কোটি লিটার তেল চুরি করে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো চান্স নেই, আর যদিও এটা করে তাহলে এটা সমুদ্রের রাস্তাতেই হয়েছে। রুদ্রেশ আব্দুল্লাহকে আলাদা নিয়ে গিয়ে বলে এই কাজ সেই করেছে যে জানে আমরা এই বিষয়টি সামলাতে পারবো না। আব্দুল্লাহ বলে এই তেল মার্কেটে এলে আমরা খুব সহজেই ধরে ফেলবো। রুদ্রেশ বলে এই তেল মার্কেটে আসবে না, এরা করার মূল উদ্দেশ্য সরকারি কাজে বাধা দেয়া। এত বড় স্টক তো এখান থেকে ট্রান্সপোর্ট করাও যাবে না, আর এটা লুকানোও যাবে না। রুদ্রেশ পুলিশকে খোঁজাখুঁজি করতে বলে। পুলিশ ট্যাঙ্কার মালিকদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তখন রুদ্রেশ মনোহরের কাছে যায়। রুদ্রেশ বলে 40 বছর ধরে সরকারি সম্পদ চুরি করছো, এইবার এই কাঁচা তেল তুমি চুরি না করলে তোমার ছেলে করছে, বলো সে কোথায়? এদিকে বাসু এক লোককে তুলে এনে মারতে থাকে আর জিজ্ঞেস করে এইসব কে করেছে, আর তার বাবাকে এইসবে ইনভলভ কে করেছে। এই লোকটি বাসুকে সব প্ল্যান বলে দেয় পাঠানের। পরদিন মনোহরের কেসের শেখর উকিল খুঁজছিল, কিন্তু কেউ তার কেস নিচ্ছিল না। তখন পূর্ণি সেখানে এসে এসব দেখতে পায়। পূর্ণির বাবা একজন অ্যাডভোকেট, তাই সে তার বাবাকে রিকোয়েস্ট করে মনোহরের কেস লড়তে, কিন্তু এতে তার বাবাও রাজি হয় না, কারণ বাসু তার চোখে একজন ক্রিমিনাল। পূর্ণির বাবা তাকে বাসুকে ভুলে যেতে বলে। এরপর পূর্ণি বাসুর সঙ্গে দেখা করতে যায়। বাসু বলে আমার বাবাকে বের করতে চাই, এতে তোমার সাহায্যের প্রয়োজন। পূর্ণি বলে এখন তোমার মা আর আমার স্বপ্নে আসে না, সে যা চেয়েছিল সেটা মনে হয় হয়ে গেছে। পরদিন পূর্ণি একজন উকিলকে মনোহরের কেস নেওয়ার জন্য হায়ার করে।
ওই উকিল পূর্ণির বাবার পরিচিত ছিল, তাই সে কেসটা নেয়। পূর্ণি তাকে বলে দেয় যে এই ব্যাপারে যেন তার বাবা জানতে না পারে। এরপর মনোহরের কেস কোর্টে ওঠে। মায়াভেল তার লোকদেরকে বলে মনোহর কোর্টে গেলেই তাকে মেরে ফেলবে। এইটা দেখে বাসু আসবে আর আমি তখন তার মাথায় গুলি করব। এই খবরটি পূর্ণি জানতে পেরে বাসুকে ইনফর্ম করে দেয়। পরদিন মনোহরকে কোর্টে আনা হলে বাসু তাকে চোখে চোখে রাখতে থাকে। একটি লোক মনোহরকে মারতেই যাচ্ছিল, বাসু তখন তাকে ধরে একটা জায়গায় আটকে দেয়, যার ফলে মনোহর বেঁচে যায়। উকিল মনোহরকে বলে যে আর 2-3 দিনের মধ্যেই জামিন হয়ে যাবে। নেক্সট সিনে আমরা দেখি বালা মায়াভেলের বাড়িতে তার সাথে দেখা করতে আসে। বালা তাকে মনোহরের বেঁচে যাওয়ার কথা বলে, আর বালা আরো বলে আপনাকে না জানিয়ে আমি লোভে পড়ে পাঠানের সাথে কাজ করেছি। বাসু যদি জানতে পারে ওই কাঁচা তেল কোথায় আছে তাহলে সে আমাকে ছাড়বে না। মায়াভেল বলে এক জঙ্গলে থাকলেই শিয়াল আর বাঘ এক হয় না, তেমন তুইও মনোহরের মতো কাজ করলেও তার মতো হতে পারবি না। এইখানে বালা ওই সাতরায়ণকে মারার ব্যাপারেও বলে। এটা শুনে মায়াভেল রেগে যায় আর বলে তুই একদম বোকা, মনোহর ঠিক বলেছিল তোর ব্যাপারে, বাসুর আগে আমি তোকে মেরে ফেলবো। এইসব বলে মায়াভেল তাকে তাড়িয়ে দেয়। তার স্ত্রী এসব দেখে তো অবাক হয়ে যায়। নেক্সট দিনে আমরা দেখি জিতু আর বাসু ওই নিখোঁজ তেল কোথায় থাকতে পারে সেটা নিয়ে আলাপ করছে। জিতু বলে পাইপ ঠিকভাবে চেক করে দেখ, সেটার ভেতরেই থাকতে পারে। তখন বাসুর মনে পড়ে মথি তাকে একবার বলেছিল 10 বছর আগে একটি পানির পাইপলাইন দেওয়া হয়েছিল, কিন্তু সেই পাইপলাইন দিয়ে কখনো পানি আসেনি। তখন বাসুর সন্দেহ হয় যে তেল সেই পাইপের ভেতর থাকতে পারে। জিতু আর বাসু ওই পাইপের কাছে যায় আর সেখানে বাসু জিতুকে সিগারেট জ্বালাতে বলে। তাকে সিগারেট জ্বালাতে দেখে আশেপাশের কিছু ছেলে এগিয়ে এসে তাদেরকে মানা করে। বাসু তখন কনফার্ম হয় যে এখানেই তেল চুরি করে রাখা হয়েছে আর এটা পাহারা দেওয়ার জন্য পাঠান এই ছেলেগুলোকে রেখেছে। ওই ছেলেরা ওইখানে ক্রিকেট খেলার জন্য জায়গা দখল করেছে যাতে ওই তেল তারা পাহারা দিতে পারে। এরপর বাসু শেখরকে নিয়ে পুরো এলাকাবাসীকে একত্র করে। বাসু এখানে সবাইকে প্রাইভেট হারবার বানানোর ব্যাপারে বলে আর সবাই ভাবে বাসু কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে এসব করছে। কিন্তু তখন বাসুর বোন এসে বাসুর খরচের সব টাকার হিসাবের খাতা দিয়ে বলে আমার স্বামী এই গ্রামের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এইসব আমার ভাইয়ের দেয়া। বাসু তাকে বলেছিল সেই যেন এটা কাউকে না বলে। এইসব শুনে গ্রামবাসী বাসুকে হেল্প করতে রাজি হয়। তখন বাসু তাদের সবাইকে নিয়ে ওই তেল সেখান থেকে সরানোর প্ল্যান বানায়। ওই তেল পাঠান এই 9 কিলোমিটার পাইপে লুকিয়ে রেখেছে। এই জন্য বালামুরগান এই গ্রাউন্ডে ক্রিকেট টুর্নামেন্ট করাচ্ছে যাতে সে তার লোকদেরকে সবসময় সেখানে রাখতে পারে। মথি বলে তারা টুর্নামেন্ট রেখেছে, তাহলে আমরা কি করব? বাসু বলে খেলা তো এখানে আমরা শুরু করব। বাসুর প্ল্যান অনুযায়ী এলাকার সব মহিলারা কলসি নিয়ে পানির জন্য ওই পাইপের কাছে গিয়ে আন্দোলন শুরু করে। প্ল্যানে বাসু বলে যতদিন না ওই তেল বাইরে বের হচ্ছে ততদিন পর্যন্ত আর পাঠানোর উদ্দেশ্য একটি, সেটা হলো সরকারের ওপর চাপ। একজন লোক বাসুকে বলে কিছুই বুঝতে পারছি না। বাসু বলে কাঁচা তেল গায়েব হয়েছে 2-3 দিন। আমার হিসাব অনুযায়ী কাল থেকে পেট্রোল ডিজেল সাপ্লাই হয়নি, তাই গ্যাস মেডিকেল সাপ্লাই গাড়ি কোনো কিছুতেই পেট্রোল নেই। এটা জনতার সরকার দুজনেরই মাথা ব্যথা। তখনই পাঠানের এখানে এন্ট্রি হবে, আপনাদের সবার সমস্যার সমাধান করে দেবে এটা বলে সে সবার সামনে আসবে। শুধু তাই নয়, সে সবাইকে বলবে আমি আমার ফ্যাক্টরি থেকে আপনাদের পেট্রোল ডিজেল দিব। ধীরে ধীরে সে জনতার মনে পেট্রোল ডিজেলের প্রতি একটা ঘৃণা ছড়িয়ে দেবে আর সবার সামনে নিজের ইলেকট্রনিক গাড়ি লঞ্চ করবে। আর কোনো রাস্তা না পেয়ে জনতার সরকার তার উপর বিশ্বাস করবে। ওই কাঁচা তেল আমাদের কাছে চলে এলে আমরা তাকে এসব করতে থামাতে পারবো। পূর্ণি বলে এমন আন্দোলন করলে যদি পুলিশ বাধা দেয়? বাসু বলে সরকার আর পুলিশকে ভয় দেখাতে হবে, প্রেস মিডিয়াকে তথ্য দেওয়া হবে। বাসু জিতুকে একটি বাঁশি দিয়ে বলে পুলিশ বাধা দিলে এই বাঁশিতে ফু দিবে। এইসব কিছু বাসুর প্ল্যান অনুযায়ী হতে থাকে। মহিলারা বাসুর প্ল্যান অনুযায়ী চারদিকে সব রাস্তা ব্লক করে দেয়, যার ফলে সরকার বা পুলিশ কিছুই করতে পারে না। এরপর বাসুর প্ল্যান অনুযায়ী সব লোকজন সমুদ্র পথে তাদের মাছ ধরার নৌকা নিয়ে হারবার ব্লক করে, যার ফলে বিদেশি শিপ কোনোভাবেই ঢুকতে পারে না, যার কারণে সব বিদেশি ট্রান্সপোর্ট আটকে যায়। এর কারণে একটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়। কোস্টগার্ড এসব খবর পেয়ে দ্রুত সেখানে যায়। তারা তাদেরকে লঞ্চ সরাতে বলে, কিন্তু জনতা বলে পাঠানের প্রাইভেট হারবার প্রজেক্ট সরকারকে ব্যান করতে হবে। সরকার এটা না করলে কোনো বিদেশি জাহাজ ভেতরে ঢুকতে পারবে না। এরপর বাসু পুলিশ স্টেশনে ইচ্ছে করেই ধরা দেয়। আব্দুল্লাহ তাকে ধরে নিয়ে যেতে থাকে। তখন রুদ্রেশ সেখানে বেরিয়ে এলে বাসু বলে আমি সারেন্ডার করতে এসেছি। আমি জানি আপনি কাঁচা তেল খুঁজছেন। যদি আপনি আমার কন্ডিশন মেনে নেন তাহলে আমি 2 দিনের মধ্যে ওই তেল খুঁজে বের করব, আর সরকার থেকে অ্যাওয়ার্ড আপনি নেবেন। রুদ্রেশ বলে যদি কন্ডিশন না মানি? বাসু বলে আর কোনো অপশন নেই, অপশন থাকলে আপনি বাবার সঙ্গে দেখা করতে যেতেন না। রুদ্রেশ তার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে বাসু বলে আমার বাবা কোনো অন্যায় করেনি, তাকে দ্রুত ছাড়তে হবে। যদি আমি ওই তেল খুঁজতে যাই তাহলে আপনারা বলবেন যে আমি চুরি করেছি, তাই মাইউল কোম্পানির সাথে আমার পুরো প্রোটেকশন চাই। রুদ্রেশ এরপর বাসুকে নিয়ে একটা মিটিংয়ে বসে। সেখানে রুদ্রেশ তাকে তেল কোথায় জিজ্ঞেস করে। সেখানে মায়াভেলও ছিল। সে রাগী চোখে বাসুর দিকে তাকায়। বাসু এটা দেখে রুদ্রেশকে বলে দেখুন স্যার, সে কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, সে না হাসলে আমি বলবো না। রুদ্রেশ তখন মায়াভেলকে হাসতে বলে। অনিচ্ছা সত্ত্বেও মায়াভেলকে হাসতে হয়। রুদ্রেশ আবার তেলের ব্যাপারে জিজ্ঞেস করলে বাসু বলে যতক্ষণ আমার উকিল না আসবে আমি বলবো না। রুদ্রেশ তখন বাসুর উকিলকে ডেকে আনে।
তখন মায়াভেল রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে আব্দুল্লাহ বলে সে এত নাটক করছে আর আমরা চেয়েও কিছু করতে পারছি না। এর মানে আমরা কোনো একটা দিক থেকে তো দুর্বল, আর সে কোনো একটা দিকে সবল। বাসু রুদ্রেশকে নিয়ে বিভিন্ন পাম্পে গিয়ে সেখানে বলে যে এখান থেকে রোজ তেল চুরি হয়। রুদ্রেশ পুলিশের সাথে গিয়ে সব তেলের গ্যারেজে ইনভেস্টিগেশন করে, আর মায়াভেল তার উপর রাগ হতে থাকে, কিন্তু আব্দুল্লাহ তাকে শান্ত হতে বলে। এইদিকে ক্রিকেট ময়দানে মহিলাদের অবরোধের ঘটনা নিউজের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ কাউন্সিলর এতে চাপে পড়ে যে ওই পাইপে কেন পানি আসছে না সেটা চেক করতে, কিন্তু ফিশিং মিনিস্টার বলে হারবার প্রজেক্টের জন্য পানি বন্ধ করা হয়েছে, এটা কোনোভাবেই সচল করা সম্ভব নয়। কাউন্সিল থেকে তখন ফিশিং মিনিস্টারকে মহিলাদের আন্দোলন তুলে নেওয়ার অর্ডার দেওয়া হয়। মিনিস্টার রাতে মহিলাদের আন্দোলনের জায়গায় যায়। নিউজে বলা হয় জেলেরা সমুদ্রপথে ট্রান্সপোর্টের রাস্তা ব্লক করে দিয়েছে, যার ফলে বিদেশি ক্রুড অয়েল দেশে প্রবেশ করতে পারছে না। এতে ডিজেল আর পেট্রোলের সংকট তৈরি হতে পারে, এতে অনেক বিপদ হতে পারে। এরপর ধীরে ধীরে সব ডিজেল আর পেট্রোলের সংকট দেখা দিলে অনেক টাকার লোকসান হবে। রুদ্রেশ মিটিংয়ে সবাইকে বলে আমাদের কাছে যা তেল আছে তা 3 দিন ইউজ করা যাবে। এই 3 দিনের মধ্যে আমাদের চুরি হওয়া 2 কোটি লিটার তেল খুঁজে বের করতে হবে। সেখান থেকে গ্যাস, পেট্রোল, ডিজেল সব বের করতে হবে, না হলে পুরো তামিলনাড়ু ধ্বংস হয়ে যাবে। পেট্রোল ডিজেলের অভাবে জনসাধারণ অনেক ভোগান্তি হয়, যার ফলে চাপে পড়ে সরকার সব মিনিস্টারের সঙ্গে মিটিংয়ে বসে। সরকার বলে হারবার হওয়ার খবর ফিশারম্যান কমিউনিটি কিভাবে জানে? কাল পর্যন্ত এটা রাজ্যের সমস্যা ছিল, এখন এটা ইন্টারন্যাশনাল লেভেলে উঠে গেছে। এতে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা সবাই যার যার সিটেই থাকবেন। সে কি করবে? আমাকে সরাবে? এক মিনিস্টার বলে সরকারের বিরুদ্ধে হারবার ব্লক করার সাহস সব জেলের মধ্যে চলে এসেছে। পুলিশ কাউন্সিলর বলে আমাদের কত শক্ত অ্যাকশন নিতে হবে। সরকার বলে শক্ত অ্যাকশন নিলে কোথায় গিয়ে ভোট চাইবে? সরকার সবাইকে অর্ডার দেয় এই সমস্যা শেষ করতে হবে, কিন্তু জেলেদের কোনো ক্ষতি করা যাবে না। পাঠান হোম মিনিস্টার সুপ্রিয়াকে ফোন করে বলে হারবার বানানোর পারমিশন পেয়ে গেছি, চেন্নাই কোস্টাল ল্যান্ড আমি দ্রুত চাই। ওই জেলেদের আন্দোলনের কারণে আমি আমার ড্রিম প্রজেক্ট থামাতে চাই না। আপনি গভর্নমেন্টের সাথে কথা বলেন, ডিজেল পেট্রোল আমি ফ্রিতে দেব। সুপ্রিয়া রুদ্রেশকে কল করে বলে এইসব কি হচ্ছে? এক স্টেটের প্রবলেম সলভ করতে গিয়ে বাকি স্টেটগুলোতে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করবে না। পাঠান পেট্রোল সাপ্লাই দিতে বলেছে, আপনার দিল্লি ছাড়া উচিত। আমি আপনার রিপ্লেসমেন্টের ব্যবস্থা করছি। এটা শুনে রুদ্রেশ রেগে গিয়ে চিৎকার করে বলে পাঠানকে ফ্রিতে পেট্রোল দিলে সব সমস্যার সমাধান হবে? কেউ তেল চুরি করছে, এখানে অনেক সমস্যা, সেটা খুঁজতেই আমি এখানে এসেছি। যদি আমি খুঁজে না পাই তাহলে আমি নিজের টাকায় টিকিট কিনে দিল্লি ফিরে যাব। রুদ্রেশ রেগে বাসুর কলার ধরে বলে পেট্রোল কে চুরি করছে আর কোথায় রাখছে সব যদি তুই না বলিস তাহলে পেট্রোল তৈরি করছিস এই কেস লাগিয়ে দেবো, তোর জন্য এখানে সমস্যা হচ্ছে। সরকারকে কি বোকা ভেবেছিস? বাসু বলে 4 দিনে একটি প্রবলেম সলভ করতে যে পারেনি সে আসছে আমার কলার ধরতে। আমরা এসব 40 বছর ধরে সহ্য করেছি, আমরা কার কলার ধরবো? রুদ্রেশ বলে আমি তোমার সব ডিমান্ড পূরণ করব, তেল কোথায় তুমি বলো। বাসু বলে আমাদের বস্তি খালি করে এখানে একটি পাইপলাইন দেওয়া হয়েছে, সেটা সরাতে হবে। আমাদের বস্তি খালি করে সেখানে একটি হারবার প্ল্যান করা হয়েছে, সেটাও থামাতে হবে। আমাদের সমস্যা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা আপনাকেই করতে হবে। রুদ্রেশ বলে জেলেদের সমস্যা কি এটা আমি বুঝতে পারছি, তুমি যদি সবার কাছে খবর বোঝাতে চাও তাহলে প্রেসের মাধ্যমে তোমার সবার সাথে কথা বলতে হবে। তার কথা মতো বাসু প্রেস মিডিয়ার সামনে আসে। সেইখানে বাসু বলে পেট্রোল ডিজেলের সমস্যা আমি দূর করে দেব, এটা আমি আপনাদের মিথ্যা বলেছিলাম। এইটা শুনে মিডিয়ার লোকেরা তার কথা শুনতে রাজি হয় না, তারা চলে যেতে থাকে। তখন বাসু সাধারণ জনগণের বলা সমস্যার কথা আর আর্তনাদের ভিডিও তাদেরকে দেখায়। এইসব দেখে পুরো ইন্ডিয়াতে জনসচেতনতা সৃষ্টি হয়। বাসু মিডিয়ার সামনে বলে এই জেলেদের জীবন নষ্ট করে পাঠান তাদের জায়গায় হারবার বানানোর প্ল্যান করছে আর তাদের আয় কেড়ে নিতে চাচ্ছে। এই কালো সোনা আমাদের জীবন নষ্ট করেছে, লিথিয়াম নামের সেই সাদা সোনা পুরো চেন্নাইকে ধ্বংস করে দেবে। পাঠান ঠিক আর আমি ভুল, তাই জনগণ যেই শাস্তি দেবে তা আমি মেনে নিতে রাজি। আমার জন্য জনগণের যা ক্ষতি হয়েছে তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। এই ইন্টারভিউ পুরো দেশের মানুষ দেখছিল। এইসব শুনে পুরো দেশের মানুষ বাসুকে সাপোর্ট করতে থাকে আর পাঠানো এই সব কিছু টিভিতে দেখে। এরপর মনোহর জেল থেকে ছাড়া পেয়ে যায়। সরকারের লোক ওই মহিলাদেরকে মারধর করে তাড়াতে চাইলে সরকার ভোট হারানোর ভয়ে তাকে এটা করতে মানা করে। এদিকে মায়াভেলের স্ত্রী তার বাচ্চা নিয়ে হাসপাতালে ছিল, তখন মায়াভেল সেখানে আসে। তার স্ত্রী মাহি রেগে তাকে বলে বদলা নিয়েছো তুমি, এখন মনে পড়েছে তোমার একটা বাচ্চা আছে, বাচ্চার অবস্থা সিরিয়াস, এটা জানানোর জন্য তোমাকে কতগুলো কল করেছি। মাঝ রাস্তায় আমার গাড়ির পেট্রোল শেষ, তখন রাস্তায় গাড়ি নিয়ে মনোহর যাচ্ছিল। মনোহরই আমার বাচ্চাকে হসপিটালে এনেছে, সে চাইলেই তোমার উপর প্রতিশোধটা নিতে পারতো কিন্তু সেটা করেনি। মাহি মায়াভেলকে তাড়িয়ে দেয়। আব্দুল্লাহ মায়াভেলকে বলে তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী, কারণ তুমি এই লড়াই শুরু করেছিলে, কিন্তু বালা মুরগান তোমাকে ইউজ করে নিজের কাজ সহজ করেছে, তুমিই আসল ভিকটিম। বাসুর থেকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ভাবা তোমার ভুল। মায়াভেল তখন নিজের ভুল বুঝতে পারে আর তাই সে বালাকে কল করে বলে দেয় আমি তোমাকে এই বিজনেসে এনেছিলাম, এখন আমি তোমাকে বলছি এইসব বন্ধ করে দাও। বাসু আর মনোহর যেন তোমার কারণে কোনো সমস্যায় না পড়ে, আর তুমি যে কাঁচা তেল বের করেছো সেটা সরকারকে দিয়ে দাও। পাঠান তখন বালা মুরগানকে কল দিয়ে বলে আমার রাতের মধ্যেই ক্রুড অয়েল চাই, আর না দিতে পারলে
ওই অয়েল জ্বালিয়ে দাও, আন্দোলন করা সব বোর্ড পুড়িয়ে দাও, জেলেদের শেষ করে দাও। রুদ্রেশ বাসুকে বলে, তোমার কথা মতো তোমার বাবাকে বের করেছি, তুমি যা যা চেয়েছিলে আমি সব কিছু করেছি, এইবার বলো কাঁচা তেল কোথায়। তখন জিতুকে তার মা কল করে জানিয়ে দেয় যে আন্দোলনের ওইখানে পুলিশ এসেছে। বাসু রুদ্রেশকে বলে, আমি বলছি কাঁচা তেল কোথায়। বাসু আগেই জানতো এইসব আন্দোলনে সরকার নড়ে উঠলে আর পাঠানের প্ল্যানে আঘাত এলে পাঠান আন্দোলন দমানোর জন্য রেগে কোনো খারাপ কিছু করতে পারে। তাই সে তার বাবার ফ্রেন্ড ভূমিনাথের সাহায্যে কাঁচা তেল ওই পাইপ থেকে আগেই বের করে নিয়েছিল। এইদিকে বালার লোকেরা ওই মহিলা আর পুলিশদের ওপর লাঠি চার্জ করে। বাসুর প্রেগনেন্ট বোনও সেখানে ছিল আর তাকে ওই লোকেরা মারে। সেখানে মনোহর আর ভূমিনাথও ছিল। বালা ভূমিনাথকে গুলি করে হত্যা করে। এরপর মনোহরকে তুলে নিয়ে যায়। মায়াভেল এসে এই মারামারি থামানোর চেষ্টা করতে থাকে আর বালা মনোহরকে বলে, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ এইবার নেব। এটা বলে মনোহরকে সে মেরে ফেলে। এরপর বাসুকে কল করে বলে দেয়, তোর বাবাকে মেরে ফেলেছি। এইটা শুনে বাসু অনেক অবাক হয়। বালার লোকেরা পাইপ চেক করে সেখানে কোনো তেল দেখতে পায় না। এই খবর তারা বালাকে দিলে বালা বলে, সে কাঁচা তেল কোথায় সরিয়েছে? আগে আমার বাবা হেরে গিয়েছিল আর এইবার আমি হেরে গেছি। এখন ওই বাসু বেঁচে থেকে কিছুই করতে পারবে না। নিজের বাবার লাশ দেখতে আসছে, তাকেও মেরে ফেলো। পরদিন বাসু তার বাবার লাশের কাছে যায়। বাসু কষ্টে পাথর হয়ে গিয়েছিল। সে কোনো কথাও বলতে পারছিল না। তার বন্ধুরা তাকে অনেক কাঁদানোর চেষ্টা করে, কিন্তু বাসু একদম পাথর হয়ে গিয়েছিল। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। বাসু তার বাবার লাশ পোড়ায়। কিছুদিন পর কোর্ট ঘোষণা দেয় যে পাঠান কোম্পানি বেআইনিভাবে পেট্রোল ডিজেল লেনদেন সহ বহু বছর ধরে যুক্ত আছে। এইটা প্রমাণ সহ কোর্টে প্রমাণিত হয়েছে। তাই আমি সরকারকে তার কোম্পানি বন্ধ করার আদেশ দিচ্ছি। পাঠান পোর্ট আদালত অস্থায়ীভাবে স্থগিত করে। ডিজেল ওরফে বাসু নিজের সব অপরাধ স্বীকার করেছে, এই জন্য তাকে শাস্তি হিসেবে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো। সাথে জেলেদের ক্ষতি করার পিছনে যেই কোম্পানির তেলের হাত আছে সেই কোম্পানিকে দ্রুত সরানোর আদেশ দেওয়া হলো। এরপর 2 বছর পরের সিন দেখানো হয়। বাসু জেল থেকে ছাড়া পেয়েছে আর সে সমুদ্রের পাড়ে ছিল। ফাইনালি সেখান থেকে ওই পাইপলাইন সরানো হয়েছে। অবশেষে বাসু তার উদ্দেশ্যে সফল হয়েছে। বাসু বলে, 40 বছরের সংঘর্ষের পর আমি এই পাইপলাইন এই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। ক্ষমতার টাকা সাধারণ লোক কখনোই পরোয়া করে না। এই জন্য মাঝে মধ্যে জীবনে এমন রিস্ক নিতেই হয়, আর ওই রিস্ক আমি নিয়েছি। মুভির লাস্টে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ওই রাতেই বাসু একটি কাঁচের টুকরো উঠিয়ে বালা মুরগানকে মেরে নিজের বাবার প্রতিশোধ নিয়েছিল। এরপর সে এই অপরাধী কবুল করেছে, যার কারণে তার 2 বছরের জেল হয়েছে। আর মুভিটি এইখানেই শেষ হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখছিলেন সিনেম্যাক্স বিডি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট টু ডু, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন।